সুনীতিদির বা প্রকৃতিদির আমাদের বাড়িতে আসার আর প্রশ্নই উঠল না। অজিত ছেলেটি ছিল খুবই সংযত, খুব চাপা। তার মনের মধ্যেকার তোলপাড় সে চাপা দিয়ে কলেজে নতুন যে অস্থিবিদ্যার চর্চা হচ্ছে তাতেই মনোনিবেশ করলে। কলেজের প্রায় কেউই তার পারিবারিক দুর্ঘটনার কথা জানতে পারলে না। আমাকেও বলে দিলে এ নিয়ে কারোর সঙ্গে আলোচনা না করতে। অজিতের সঙ্গে আমার কদিনেরই বা আলাপ, তারই মধ্যে এতগুলো ঘটনা ঘটে যাওয়ায় আমার মনে হতো যেন কত বছরের আলাপ অজিতের সঙ্গে। কেমন করে জানি না, এই সবের পরে অজিতের ওপর আমার একটা মস্ত টান গিয়ে পড়ল। মনে হলো অজিতের মতো এমন প্রিয় বন্ধু আমার নেই। অজিতের সঙ্গে তাই প্রাণ ভরে মিশতুম, লেখাপড়াও করতুম প্রায় একই সঙ্গে। দুজনে মিলে অস্থিবিদ্যার চর্চা করতুম এক জায়গায় বসে। অজিত আর আমার মুখস্থ ধরত, আমি ধরতুম অজিতের। আমাদের লেখাপড়া বেশ ভালোই চলছিল। কতদিনে একখানা সব পাবো, যার ত্বক, পেশি, শিরা, উপশিরাগুলোকে আলাদা করে ছাড়িয়ে ছাড়িয়ে দেখব আমাদের বই পড়া মুখস্থ বিদ্যের সঙ্গে মিলছে কিনা। এই নিয়ে অজিতের সঙ্গে প্রায়ই আমার আলোচনা হতো। আমার মরা না পেয়ে সত্যি একটু অসহিষ্ণু ভাব তৈরি হয়েছিল। অন্য ছাত্রদের সব ব্যবচ্ছেদ মাঝে মাঝে উঁকি দিয়ে দেখতুম বটে, কিন্তু তাতে মন উঠত না। সে বছরের কোর্স অনুযায়ী আমাদের ব্যবচ্ছেদ করার কথা একখানি করে হাত। অজিতকে তাই বললুম, ওরে, একটা পুরো মানুষ না পাওয়া যাক, একখানা ছেঁড়া হাতও জোটে না আমাদের ভাগ্যে। অজিত বললে, অতই যদি তো তাড়াতাড়ি কাটতে হবে, আমারই একখানা হাত কাট। এইভাবেই চলছিল। একদিন দুই ক্লাসের ফাঁকে অজিতের সঙ্গে বসে গল্প করছি। এমন সময় হঠাৎ একটি ছেলে এসে খবর দিয়ে গেল, আমাদের জন্য একটা মড়া এসেছে। আমি লাফিয়ে উঠলুম। এতদিন অপেক্ষা করার পর এ তো মড়া নয়, যেন হাতে চাঁদ পেলুম। আমরা দৌড়ে গিয়ে আমাদের মড়াটা দেখে এলুম। ভিজে কাপড়ে চাপা শুকনো এক মৃতদেহ ঘরের কোণে এক টেবিলে শোয়ানো রয়েছে, এখনো অক্ষত। ঘরের অন্যান্য সবের মতো ছিন্ন ভিন্ন নয়। আমি বললুম, আজই লেগে যাব, আর ধৈর্য ধরে থাকতে পারছি না, কি বলিস? অজিত আমার মতো অতটা উৎসাহ দেখালো না। সেদিন তার শরীরটা তেমন ভালো ছিল না, আগে থেকেই বাড়ি যাব করছিল। তাকে আমতা আমতা করতে দেখে আমি বললুম, অজিত, তুই বরং আজ বাড়ি যা, তোর শরীর ভালো নেই, ভালো করে ঘুম দেগে। আমি আজ ক্লাসের পর মড়াটাকে তৈরি করে রাখব, একটু আধটু আঁচড়ও পারি তো দেব। তারপর কাল থেকে দুজনে শকুনের মতো ঝাঁপিয়ে পড়া যাবে লাশটার ওপর। সেদিন শেষ ক্লাসের পর অজিত বাড়ি চলে গেল, আর আমি একটু হাত মুখ ধুয়ে চা খেয়ে তৈরি হয়ে নিতে লাগলুম সব ব্যবচ্ছেদের প্রথম অভিযানের জন্য। বেশ পেট ভরে চা, বিস্কুট, রুটি খেলুম, যেন কোনো উৎসবের রাত্রি। তারপর কাটাকুটির যত্নের বাক্সটা বগল দাবা করে চললুম মড়ার ঘরের দিকে। বিকেল হয়ে গিয়েছিল, সন্ধ্যের খুব বেশি দেরি নেই। অন্য ছাত্ররা দিনের বেলাতেই নিজেদের কাজ সেরে নিয়েছিল। মড়ার ঘরে কেউ ছিল না, ঘর খালি। শুধু দেখলুম আমাদের মড়ার টেবিলের কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। প্রথমটা মনে হলো হাসপাতালের কোনো নার্স বা উঁচু ক্লাসের কোনো ছাত্রী টাত্রী হবেন, কিন্তু যেরকমভাবে নিচু হয়ে তিনি এক মনে আমার মড়াটাকে পরীক্ষা করছিলেন, তাতে কেমন একটু আশ্চর্য লাগলো। এমনভাবে মড়াটার মধ্যে দেখবার কি আছে? আমি আস্তে আস্তে এগিয়ে গেলুম। মহিলাটি আমায় দেখতে পাননি। যখন খুব কাছে এসেছি, তখন হঠাৎ আমার উপস্থিতি অনুভব করে একটু চমকে উঠে সরে গেলেন। আমি দেখলুম তার মুখে যেন একটা
অপরিসীম ক্লান্তি, দুঃখের ছায়া। এরকম একটা মুখ দেখব বলে আশা করিনি। হঠাৎ তাই কিছু বলতে পারলাম না। আমি কথা বলবার আগেই মহিলাটি মুখ খুললেন। তিনি বললেন, আপনার লটে বুঝি এই শপটি পড়েছে? আমি বললাম, হ্যাঁ, কেন বলুন তো? তিনি বললেন, আপনাকে একটা অনুরোধ করছি, এ মরা আপনি কাটবেন না। কোথাও যেন একটা ভুল হয়েছে। এটা বেওয়ারিশ লাশ নয়, এ আমারই এক আত্মীয়র দেহ। কি করে যে এখানে এলো আমি বুঝতে পারছি না। আমি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এ লাশ এখান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করব। তার আগে আপনাকে অনুরোধ, এর গায়ে হাত দেবেন না। এই বলে মহিলা ব্যস্ত হয়ে দ্রুত পদে ঘর পার হয়ে দরজা দিয়ে বেরিয়ে গেলেন, বোধহয় কর্তৃপক্ষের উদ্দেশ্যে। যন্ত্রের বাক্স হাতে স্তব্ধ হয়ে আমি খানিকক্ষণ বসে রইলাম। তারপর হতাশ মনে ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে এলাম। বেরিয়ে দেখি শীতের আকাশ কালো করে মেঘ জমেছে, একটা ভিজে হাওয়া বইতে শুরু করেছে। প্রথমেই চললুম আমি অজিতকে খবর দিতে। হাতে লাশ পেয়ে এমনভাবে হাতছাড়া হয়ে যাবে, এরকম নিরাশ জীবনে আমি কখনো হইনি। অজিতের বাড়ি পৌঁছতে পৌঁছতে বৃষ্টি এসে গেল। দৌড়ে গিয়ে যখন তাদের বাড়ির মধ্যে ঢুকলুম, তখন কাপড় জামা ভিজে গিয়েছে। অজিতের মা আমায় শুকনো কাপড় দিলেন এবং বললেন অজিত এখনো বাড়ি ফেরেনি। অজিত একটু পরেই ফিরল ভিজতে ভিজতে। তার এই অদূরদর্শিতার জন্যে আমার কাছে বকুনি খেল। অজিতের মাও তাকে বকলেন। অজিত বললে, বাড়ি এলেই তো বন্দি, তাই আড্ডা টাড্ডা মেরে ফিরলুম, এইবার মুড়ি দিয়ে শুয়ে পড়ব। বিছানায় ঢলে পড়তেই অজিতের তেড়ে জ্বর এলো। আমি তাকে সংক্ষেপে সেদিনের ঘটনার উল্লেখ করে বললুম, আবার কতদিনে একটা বেওয়ারিশ লাশ পাওয়া যায় দেখো। অজিত বললে, দুঃখ করিসনি, জ্যান্ত মানুষ হাতছাড়া হয়ে যায়, এ তো একটা মরা। অজিতকে আর না বকিয়ে সেদিন আমি বাড়ি ফিরে গেলুম। মন বড় চঞ্চল হয়েছিল। আমার ন্যায্য অধিকার একে যেন হাত দিয়েছে, তাই যেমন বিরক্ত বোধ করছিলাম, তেমনি আবার সেই মহিলাটির দুঃখ ক্লান্ত মুখের কথা মনে করে মায়াও হচ্ছিল। আহা, বেচারার আত্মীয়ের দেহ, তার সদ্গতি না হলে তিনিই বা শান্তি পাবেন কোথা থেকে? আচ্ছা, কেমন করে তিনি দেহটার সন্ধান পেলেন সেইটাই আশ্চর্য। নিশ্চয়ই অনেক দিন ধরে ওত পেতেছিলেন, যেমনি টেবিলে লাশ আসা অমনি এসে ছোঁ মেরে পড়েছেন। কিন্তু এই কেশহীন, বর্ণহীন, শুষ্ক কঠিন মৃতদেহ একে শনাক্ত করলেন কি করে? বাহাদুরি আছে বলতে হবে। নানা চিন্তায় রাত্রে ভালো ঘুম হলো না। সকালে একটু বেলা করে উঠে মুখে ভাত গুঁজে কলেজ গেলুম। প্রথমেই খোঁজ নিলুম আমার মরা সরানো হয়েছে কিনা, কেউ সে লাশ দাবি করেছে কিনা। আশ্চর্য হয়ে গেলুম যখন শুনলুম কেউ লাশ দাবি করতে আসেননি। শুনলুম এতদিন পরে এ লাশ দাবি করার কারুরই নাকি অধিকার নেই। দাবি করার সময় বহুদিন হলো পেরিয়ে গিয়েছে। মৃতদেহ এত বিকৃত হয়ে গেছে যে তাকে এখন শনাক্ত করা অসম্ভব, করলেও কর্তৃপক্ষ তা মানবেন না। শুনে আমার খারাপ লাগলো, মহিলার জন্য দুঃখ হলো। মরাটা শুনলুম পাওয়া গিয়েছিল বিহারের কোনো এক অঞ্চলে। পুলিশের কাছে বহুদিন পড়ে থাকার পর লাশটা বেওয়ারিশ বলে ঘোষণা করে স্থানীয় ডাক্তারি কলেজে দেওয়া হয়, কিন্তু সেখানে অতিরিক্ত লাশের প্রয়োজন না থাকায় কলকাতায় চালান দেওয়া হয়েছে। অন্য ছাত্রেরা সব ব্যবচ্ছেদ গৃহে গেল যে যার মরার কাছে। পাছে মহিলা এসে পড়েন এই ভেবে আমি গেলুম না, কিন্তু সারা দিন মহিলার কোনো খোঁজ পাওয়া গেল না। আমি তখন এই ভেবে নিশ্চিন্ত হলুম যে তিনি বোধহয় নিরাশ হয়ে তাঁর দাবি ত্যাগ করেছেন,
ক্লাসের শেষে আরও একবার খোঁজ নিলুম যে তিনি এসেছিলেন কিনা। শুনলুম আসেননি। মড়াটা কাটতে পারি কিনা জিজ্ঞেস করাতে উত্তর পেলুম আলবাত পারি। ও দেহের সম্পূর্ণ অধিকার আমাদের কলেজের সব ব্যবচ্ছেদাগারের, আর কারুন নয়। এই শুনে আমার আবার মড়া কাটার উৎসাহ ফিরে এলো। গোড়ায় ভেবেছিলুম অজিতের জ্বর সেরে গেলে দুজনে একসঙ্গে কাজ আরম্ভ করব, কিন্তু হাত নিষ্পিস করে উঠল। মনে হলো আজ অন্তত দু একটা আঁচড় মেরে কাজটা আরম্ভ করে যাওয়া যাক। এই ভেবে মড়ার ঘরে গিয়ে ঢুকলুম। সেদিনও ছাত্রেরা যে যার কাজ শেষ করে চলে গিয়েছিল। ঘর খালি। মড়ার ঘরের ভ্যাপসা গন্ধ নাকে ঢুকবার সঙ্গে সঙ্গে দেখলুম কি আশ্চর্য, আজও সেই মহিলা আমার মড়ার কাছে একটা উঁচু টুলের ওপর বসে আছেন। আমাকে ঘরে ঢুকতে তিনি দেখেছিলেন। মনে হলো আমার জন্যই যেন অপেক্ষা করছিলেন। আমি তার কাছে যেতেই বললেন, দেখুন, এ দেহ আপনি কাটতে পারেন, কিন্তু অজিত যেন না ছোঁয়। আমি অবাক হয়ে বললুম, আপনি অজিতকে চেনেন নাকি? মহিলার টুল ছেড়ে উঠে দাঁড়ালেন, একটু থেমে একটা নিঃশ্বাস নিলেন, তারপর বললেন, এ দেহ অজিতের দিদি প্রকৃতির। সে কি? কিসের যেন একটা প্রচণ্ড ধাক্কা খেলুম। সমস্ত দেহ অসাড় হয়ে গেল। বসবার টুলটা শক্ত করে চেপে ধরলুম। দেখি মহিলা দ্রুত পদে ঘর ত্যাগ করে চলে যাচ্ছেন। আমি চেঁচিয়ে বললাম, আপনি কে? মহিলা এক মুহূর্ত আমার দিকে তাকিয়ে একটু ম্লান হাসি হাসলেন, তারপর দ্রুততার গতিতে দরজা পার হয়ে চলে গেলেন। এইবার আমি চিনলুম। কোনোদিন চাক্ষুষ দেখিনি, কিন্তু অজিতের মাকে তো দেখেছি। সেই কপাল, সেই চোখ। অজিতের মিরাটের মাসি, যিনি ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন, তিনি ছাড়া আর কেউ নন। একা আমি সব ব্যবচ্ছেদ গৃহের মধ্যে। আমার সামনে পড়ে আছে যার বিকৃত গলিত দেহ। এই কিছুদিন আগেও তাকে দেখে ভেবেছিলুম তার মতো সুন্দরী পৃথিবীতে নেই। সেই শীতের সন্ধ্যায় কপালের ঘামটা মুছে যত তাড়াতাড়ি পারি ঘর থেকে বেরিয়ে এলাম। কি করা যায় এখন? যা দেখলুম, যা শুনলুম, তাকে বিশ্বাস করব নাকি ভুয়ো বলে উড়িয়ে দেব? ভুয়োই হোক আর সত্যিই হোক, অজিতকে কিন্তু ও মরা ছুঁতে দেওয়া হবে না। আমিও যে ছোঁব না তাও একরকম প্রায় স্থির। চললুম সোজা অজিতের বাড়ি। অজিতের মার সঙ্গে দেখা হতেই তিনি বললেন, অজিতের জ্বরটা আজ বেড়েছে, ঘুমোচ্ছে বোধ হয়। সুনীতি ঘরে আছে, যাও বাবা, তুমি দেখে এসো। অন্ধকারাচ্ছন্ন ঘর। বারান্দা দিয়ে পা টিপে টিপে ঘরের দিকে এগিয়ে গেলুম। শীতের আকাশের কালো মেঘে বারান্দাটাও আবছায় আঁধারে ঢাকা। সেখানে দাঁড়িয়ে একটু থমকে ঘরের মধ্যে উঁকি মারলুম। দেখলুম অজিত ঘুমুচ্ছে, বুকের ওপর একখানা হাত, নিঃশ্বাসের সঙ্গে উঠছে আর নামছে। কিন্তু তার মাথার কাছে দাঁড়িয়ে, ওকে সুনীতিদি তো নয়, ও যেন প্রকৃতিদি, স্পষ্ট হুবহু ঠিক আগের দিনের মতো। অজিতের সেই ছোটদি, যে আমাকে গরম লুচি আর বেগুন ভাজা খাইয়েছিল। মাথাটা কেমন ধরে উঠল। চোখ মুছতে মুছতে অন্ধকারাচ্ছন্ন ঘরের মধ্যে আস্তে আস্তে ঢুকলুম। যখন অজিতের মাথার কাছে এলুম তখন দেখলুম সুনীতিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে তাকে বাতাস করে চলেছেন। আমি ফিসফিস করে বললুম, অজিত এখন ঘুমোচ্ছে, আমি যাই, কাল আবার আসবো। সুনীতিদি কিছু বললেন না, শুধু একটু ঘাড় নাড়লেন।
তার পরদিনই আমি বাড়িতে বললুম, আমার দ্বারা মরা কাটা চলবে না, আমি ডাক্তারি পড়া ছেড়ে দেব। প্রথমটা খুব আপত্তি উঠল, কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ। সবাই যখন বুঝলেন আমাকে টলানো যাবে না, তখন বললেন, যা খুশি কর। আমিও সেই দিনই কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করে আমার নাম কাটিয়ে এলুম। প্রিন্সিপাল একটু অবাক হয়ে কারণ জানতে চাইলেন। আমি সংক্ষেপে বললুম, আমার ভালো লাগছে না। এ নিয়ে আর কোনো কথা হলো না। অজিতের অসুখ কিন্তু বেড়ে চলল। শেষে এমন অবস্থা হলো যে আজ যায় কি কাল যায়। যাই হোক, অজিত কিন্তু শেষ অবধি টিকে গেল। বহুদিন ভুগে যখন সে সেরে উঠল, তখন কলেজের ছুটি। নতুন সেশন কিছুদিনের মধ্যে আরম্ভ হবে। আমি তো কলেজ ছেড়েই দিয়েছি। অজিতের একটা বছর নষ্ট হলো। অজিতকে এতদিন আমার ডাক্তারি কলেজ ছাড়ার কথা বলিনি, এবার বললুম। সে শুনে বললে, কেন, কি হয়েছিল? আমি সংক্ষেপে বললুম, মরা কাটা আমার দ্বারা হবে না। অজিত অবাক হয়ে বললে, সে কি রে, তোর অত উৎসাহ ছিল, মরার জন্য শকুনির মতো বসেছিলি, মনে নেই? বিষয়টা নিয়ে আলোচনা করবার আমার আদৌ ইচ্ছে ছিল না। আমি বললুম, যা হওয়ার হয়ে গেছে, এবার আমি অন্য কিছু পড়ব। অজিত বললে, আমিও তবে ডাক্তারি পড়া ছাড়লুম। আমি বললুম, বাহ, তা কেন হবে? আমার না মরা কাটতে ভয়, তুই কেন ছাড়ছিস? অনেক বোঝাবার পর অজিত শেষ অবধি রাজি হলো। বললে, যাক, তবে তোর কথাই শুনলুম, কিন্তু তুই যে এমন ভীতু তা তো জানতুম না। সে আজ বহু বছরের কথা। তারপর থেকে অজিতের সঙ্গে আমার ছাড়াছাড়ি। এখন সে কোথায় জানি না, নিশ্চয়ই কোথাও ডাক্তারি করছে। যে পথে আমরা একসঙ্গে চলতে শুরু করেছিলুম, মনে করেছিলুম এইভাবেই চিরদিন চলব দুই বন্ধুতে, তা যে কেন হঠাৎ দুমুখ হয়ে দুদিকে ঘুরে গেল, তার আসল রহস্য এতদিন শুধু আমার কাছেই গোপন ছিল। আজ তা প্রকাশ করতে গিয়ে দেখছি সমস্ত জিনিসটা গল্পের মতন শোনাচ্ছে। এতে আজ আর কারো কোনো ক্ষতি হবে না জেনে আমার গোপন ইতিহাস লোকচক্ষের সামনে মেলে ধরলুম। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।